হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি অনলাইন ব্যাচে নবম শ্রেণীর স্টুডেন্টসরা। সবাই হোপফুলি অনেক 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 ভালো দাঁড়াই আছি। মানে ওই মঙ্গল গ্রহ থেকে তাকানো পাবলিকটা তোমাদেরকে কি দেখবে? দেখবে যে তোমরা ঘুরতেছো। সো এই জিনিসটা হলো আপেক্ষিকতা। মানে তুমি স্থির আবার তুমি গতিশীল। দুইটাই কিন্তু সত্য। দুইটাই কিন্তু আসলে কি কারেক্ট। তো এই জিনিসটাই হলো কি? এই জিনিসটাই হলো আপেক্ষিকতা। ঠিক আছে? তো যেমন তোমাদেরকে একটা জিনিস বলি। পরীক্ষার হলে তোমরা যদি কোয়েশ্চেন সহজ হয় তাহলে 2 ঘন্টার মধ্যে লিখতে লিখতে তোমরা পাগল হয়ে যাও। ঠিক আছে? সময় কিন্তু 2 ঘন্টা। সময় কিন্তু 2 ঘন্টা। পরীক্ষার হলে যদি কোয়েশ্চেন সহজ হয় তাহলে তোমরা লিখতে লিখতে তোমরা কিন্তু পাগল হয়ে যাও। মনে হয় যে আরে 2 ঘন্টা তো হুট করে শেষ হয়ে গেল। আবার কোয়েশ্চেন যদি কঠিন হয় তাহলে 2 ঘন্টা কয় ঘন্টার মতো মনে হয় বলো তো? 2 ঘন্টাকে তখন মনে হয় আসলে 10 ঘন্টা। সো এই জিনিসটাই বেসিক্যালি আপেক্ষিকতা। সো আইনস্টাইনকে একজন সাংবাদিক কোয়েশ্চেন করছিল যে আপেক্ষিকতাটা একদম আপনি অনেক সহজ করে বুঝাই বলেন। সো আপেক্ষিকতা যখন অনেক অনেক সহজ করে উনি বুঝাইতে গেছে তখন উনি বলতেছে এরকম, পরীক্ষার হলে 2 ঘন্টার পরীক্ষা, পরীক্ষা কিন্তু 2 ঘন্টাই, 2 ঘন্টা কিন্তু 2 ঘন্টাই হবে, কিন্তু যখন কোয়েশ্চেন সহজ হবে তখন তোমার মনে হবে যে ওই 2 ঘন্টাটা আসলে 1 ঘন্টার সমান, মানে তুমি লিখে কুলাইতে পারতেছো না, শেষ করতে পারতেছো না। এন্ড যখন কোয়েশ্চেন কঠিন হবে তখন তুমি তো বসে আছো, আলটিমেটলি তোমার লিখা তুমি কিছু লিখতেই পারতেছো না, তখন তোমার আসলে কি মনে হবে? তখন তোমার আসলে মনে হবে এই 2 ঘন্টাটা আসলে পুরো 2 যুগের সমান। সো এই জিনিসটাই হলো কি আসলে আপেক্ষিকতা। এন্ড আপেক্ষিকতার আরো অনেক মজার মজার জিনিসপাতি আছে। সো তোমরা চোখের সামনে একটা প্লেনকে একদম অনেক বড় দেখতে পাও না, এন্ড ওই প্লেনটা যখন অনেক উপরে উঠে যায় মনে হয় না এটা একদম তোমার হাতের মধ্যে আইটা যাবে। তো দুইটা জিনিসই কিন্তু কারেক্ট, দুইটা দুইটা অনুমানে কিন্তু কারেক্ট। তো এই জিনিসগুলাই হলো আসলে আপেক্ষিকতা। তো এই আপেক্ষিকতাগুলো নিয়ে কথাবার্তা বলছে কে? এই আপেক্ষিকতাগুলো নিয়ে কথাবার্তা বলছে আমাদের সে বিশ্ববিখ্যাত পাগলা বিজ্ঞানী আইনস্টাইন। এন্ড আমাদের যত ক্লাসিক্যাল ফিজিক্স, যত শব্দ, ফোর্স, বল, এরপরে হচ্ছে তোমার বিদ্যুৎ, চৌম্বক, এই সবগুলো নিয়ে কথাবার্তা কে বলছে? নিউটনিয়ান ফিজিক্স বা নিউটনিয়ান ক্লাসিক্যাল ফিজিক্স। সো আমরা বেসিক্যালি পদার্থবিজ্ঞানকে, এই যে পদার্থবিজ্ঞানকে আমরা তাহলে কয়টা সেগমেন্টে ভাগ করলাম ভাইয়া? দুইটা সেগমেন্টে। একটা হইলো ক্লাসিক্যাল ফিজিক্স, একটা হইলো কি নিউটনিয়ান, একটা হইলো মডার্ন ফিজিক্স। এন্ড ক্লাসিক্যাল ফিজিক্সের জনক কে? নিউটন। এন্ড মডার্ন ফিজিক্সের জনক কে? স্যার আলবার্ট আইনস্টাইন। সবাই বুঝতে পারছো কিনা দ্রুত কমেন্টে জানাই দাও। ওকে, সবাই বুঝতে পারছো কিনা? ইয়েস, টাইম ইজ নট অ্যাবসলিউট, এক্স্যাক্টলি। আপেক্ষিক তত্ত্ব বলে ফেললাম। এই যে দেখো আপেক্ষিক তত্ত্ব কি ওই জিনিসটা হোপফুলি তোমরা বুঝে গেছো। ঠিক আছে? আপেক্ষিক তত্ত্ব কি এই জিনিসটা তোমাদের আপাতত সহজ করে বুঝলেও চলবে, যখন তোমরা আরো বড় হয়ে যাবা তখন তোমরা আরো ডিটেইলে, যখন ইন্টারমিডিয়েটে যাবা, বুঝছো? যখন তোমরা ইন্টারমিডিয়েটে যাবা তখন তোমরা আপেক্ষিকতা তত্ত্ব আরো অনেক ডিটেইলে জানবা, অনেক ডিটেইলে। ইন্টারমিডিয়েটে গেলে আপেক্ষিকতা তত্ত্বটা আরো অনেক ডিটেইলে তোমরা জানতে পারবা। ওকে, সবাই বুঝতে পারছে, গ্রেট। ওকে, সো চলো আমরা সামনের দিকে আগাবো। এবার আসো ক্লাসিক্যাল ফিজিক্স নিয়ে আমরা একটু লেখাপড়া করবো। এখন আমাদের বিজ্ঞানী নিউটন যেহেতু ক্লাসিক্যাল ফিজিক্সটা দিয়ে গেছে, তো ক্লাসিক্যাল ফিজিক্স নিয়ে তো আমাদের লেখাপড়া করতে হবে। তো চলো আমরা এখন ক্লাসিক্যাল ফিজিক্স বা সনাতন পদার্থবিজ্ঞান নিয়ে একটু লেখাপড়া করি। তো সনাতন পদার্থবিজ্ঞান বা ক্লাসিক্যাল ফিজিক্স, তো সনাতন পদার্থবিজ্ঞান বা ক্লাসিক্যাল ফিজিক্সে কোন কোন পার্ট আছে দেখো তো? বলবিজ্ঞান, মেকানিক্স, এগুলো তো আগেই পড়ে ফেলছি। শব্দবিজ্ঞান, শব্দবিজ্ঞানের ইংলিশ কি ভাইয়া? লেক্সিকোলজি। এরপরে দেখো বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান, দেখো ইলেকট্রোম্যাগনেটিজম। আলোক বিজ্ঞান, আলোক বিজ্ঞান ইংলিশ কি বলতো? আলোক বিজ্ঞান ইংলিশ হলো অপটিক্স। অপটিক্স, অপটিক্স বা আলোক বিজ্ঞান। সো বেসিক্যালি সনাতন পদার্থবিজ্ঞানে আমার এই পার্টগুলো থাকবে। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্সে আমাদের কোন কোন পার্টগুলো থাকবে ভাইয়া বলো তো? ক্লাসিক্যাল মেকানিক্সে আমাদের থাকবে বলবিজ্ঞান, শব্দবিজ্ঞান, বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান এবং আলোক বিজ্ঞান। সো এই পার্ট, দিস পার্ট ইজ এ পার্ট অফ ক্লাসিক্যাল ফিজিক্স। সো ক্লাসিক্যাল ফিজিক্সে আমরা যদি সেগমেন্টেশন করি তাহলে আমরা এই যে বল, শব্দ, আলো, বিদ্যুৎ, চৌম্বক, এই জিনিসগুলো পাবো। তাহলে বলো কয়টা জিনিস পাচ্ছি? এই যে একটা বলবিজ্ঞান, শব্দবিজ্ঞান, বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান, আলোক বিজ্ঞান। সো বিদ্যুৎ আর চৌম্বক বিজ্ঞান দুইটা জিনিস কিন্তু একই না। ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম, two are combined with each other but they are totally different segment। মানে ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজমকে একসাথে করে অনেক কিছু করা যায়, কিন্তু দুইটা সেগমেন্ট আসলে একই না, দুইটা সেগমেন্ট আসলে অনেক বেশি ডিফারেন্ট। সো এই জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সো চলো আমরা নেক্সট পড়াই যাই। আধুনিক পদার্থবিজ্ঞান, সো একটু আগে বলে ফেললাম, দেখো কোয়ান্টাম বলবিজ্ঞান মানে কোয়ান্টাম মেকানিক্স।
সো এই কোয়ান্টাম মেকানিক্স তোমরা ইন্টারমিডিয়েটে গিয়েও পাবা না। এই কোয়ান্টাম মেকানিক্সটা তোমরা পাবা যখন তোমরা ফিজিক্সে ডিগ্রি নিবা তখন। যেমন এই কোয়ান্টাম মেকানিক্সটা অনেক আমি পড়ছি, এটা অনেক কঠিন একটা পার্ট। তো যদি কেউ কোনোদিন ফিজিক্সে গ্রাজুয়েশন করো তাহলে তোমরা এই কোয়ান্টাম বলবিজ্ঞানটা পড়বা, আপাতত এটা তোমাদের লাগবে না। সো কোয়ান্টাম বলবিজ্ঞান মানে কি? কোয়ান্টাম মেকানিক্স লিখে রাখো, কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স এবং আপেক্ষিক তত্ত্ব, থিওরি অফ রিলেটিভিটি। এই যে একটু আগে তোমাদেরকে আপেক্ষিকতা তত্ত্বের কিছু উদাহরণ দিলাম। সো কোয়ান্টাম বলবিজ্ঞান এবং আপেক্ষিক তত্ত্ব ব্যবহার করে যে আধুনিক পদার্থবিজ্ঞান গড়ে উঠেছে সেগুলো হচ্ছে আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, পার্টিকেল পদার্থবিজ্ঞান ইত্যাদি। তাহলে কি কি ভাইয়া? দেখো, আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, সলিড স্টেট ফিজিক্স বা কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, আর পার্টিকেল পদার্থবিজ্ঞান। সো এই জিনিসগুলা অলরেডি তোমরা এর আগে স্লাইডেও একবার দেখছো। সো হোপফুলি সবাই বুঝতে পারছো। সবাই একটু বুঝতে পারছো কিনা একটু পোলের মাধ্যমে জানাই দাও তো, সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা একটু পোলের মাধ্যমে জানাও। একজন জিজ্ঞেস করছে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান কি? এই যে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান বলতে তোমরা তেজস্ক্রিয়তার নাম শুনছো, মেডিকেলে বিভিন্ন মেডিকেলে গেলে তোমরা দেখছো তেজস্ক্রিয় এলাকা, যাওয়া নিষেধ, এই টাইপের কথাবার্তা শুনছো না? সো মেডিকেল ফিজিক্সে তোমার নিউক্লিয়ার ফিজিক্স ইজ এ পার্ট অফ মেডিকেল ফিজিক্স। এন্ড তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি, এন্ড একটা পরমাণু একটা একটা নিউক্লিয়াস ভেঙে আর একটা নিউক্লিয়াসে কনভার্ট হওয়া, এই জিনিসগুলো মানে নিউক্লিয়াসের চেঞ্জেস, নিউক্লিয়ার পরিবর্তন, নিউক্লিয়াসের পরিবর্তন যে ফিজিক্স আলোচনা করা হয় সেটা হলো কি? নিউক্লিয়ার ফিজিক্স। ওকে, সো চলো আমরা একটু সামনের দিকে আগাবো। দেখো, পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ, ডেভেলপমেন্ট অফ ফিজিক্স, মানে আমরা যদি পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশগুলো দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ ইতিহাসকে তিনটা পর্বে ভাগ করে ফেলছে। কয়টা পর্বে ভাগ করে ফেলছে ভাইয়া? পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ কয়টা কয়টা পর্বে ভাগ করে ফেলছে বলো? তিনটা পর্বে। কয়টা পর্বে? তিনটা পর্বে। কি কি? পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশকে কয়টা পর্বে ভাগ করছে? পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশকে তিনটা পর্বে ভাগ করছে। পার্টিকেল মানে পরমাণু, অনুপরমাণু। তো একটা হলো আদি পর্ব, একটা হলো উত্থান পর্ব মানে ফিজিক্সের আদি পর্ব, সূচন পর্ব, আর একটা হচ্ছে উত্থান পর্ব মানে উত্থান। এরপরে হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। ওকে, সো কয়টা পর্বে ভাগ করা হয়েছে? তিনটা পর্বে। আদি পর্ব, উত্থান পর্ব, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। তো এই তিনটা পর্বে ভাগ করা হয়। আণবিক মানে অণু সংক্রান্ত, পারমাণবিক মানে পরমাণু সংক্রান্ত, আণবিক মানে হলো অণু সংক্রান্ত। ওকে, আইমান ভাই আসবে একদিন, আসবে, এসে দেখা করে যাবে, কোনো সমস্যা নাই। ওকে, সো চলো আমরা একটু আগাই। আদি পর্ব, এখন আমরা কি নিয়ে আলোচনা করব ভাইয়া? এখন আমরা আদি পর্ব নিয়ে আলোচনা করব। যেমন গ্রিক, ভারতবর্ষ, চীন এবং মুসলিম সভ্যতার অবদান। আদি পর্বে কাদের অবদান আছে? গ্রিকদের অবদান আছে, ভারতবর্ষের অবদান আছে, চীনের অবদান আছে, মুসলিম সভ্যতার কি আছে? অবদান আছে। ওকে ফাইন, চলো আমরা সামনের দিকে আগাই। প্রাচীন কালে দেখো জ্যোতির্বিদ্যা, এরপরে আলোকবিদ্যা, গতিবিদ্যা, গণিতের গুরুত্বপূর্ণ শাখা, জ্যামিতির সমন্বয়ে পদার্থবিজ্ঞানের যাত্রা শুরু হয়। পদার্থবিজ্ঞানের ইতিহাস উন্মোচন করলে আদি পর্বে যেসব বিজ্ঞানীদের নাম পাওয়া যায় তাদের অবদান নিম্নরূপ। দেখো, আমরা এখন বিভিন্ন বিজ্ঞানীদের নাম, আমরা এখন বিভিন্ন বিজ্ঞানীরা কি কি করে গেছে, কি কি করে গেছে এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এই যে দেখো থেলিস, আমরা এখন থেলিস দেখতে পাচ্ছি। থেলিসের অবদান কি বলতো? যে থেলিসের অবদান হলো কি? সূর্য গ্রহণ এর ভবিষ্যৎবাণী করেছেন। তাহলে থেলিস কি করছে ভাইয়া? থেলিস কি করছে? সাকিব বিন রশিদ ভাইয়ার জয় ভাইয়ার সাথে ওয়ান ডে প্লিজ। ওকে ফাইন, সব দেখতেছি হবে। দেখো, থেলিস সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করছে। তাহলে সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী কে করছে ভাইয়া? থেলিস। আণবিক মানে অণু সংক্রান্ত। হ্যাঁ শুনতেছি ভাইয়া, বলো। নিউ ইউজার বলতেছে শুনেন প্লিজ, শুনতেছি, তোমরা বলতে পারো। এরপরে তিনি বলেছেন বৃত্তের ব্যাস বৃত্তকে সমদ্বিখণ্ডিত করে। তো তোমরা নিশ্চয়ই একটা মানে ফেমাস উপপাদ্য পড়ছিলা যে বৃত্তের ব্যাস বৃত্তকে সমদ্বিখণ্ডিত করে, মানে একটা বৃত্তের ব্যাস বৃত্তকে সমান দুইটা ভাগে ভাগ করে। তো একটা বৃত্তের ব্যাস একটা বৃত্তকে সমান দুইটা ভাগে ভাগ করে, এই কথাটা কে বলছে ভাইয়া? থেলিস। এরপর দেখো, লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেন। লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে কে জানতেন? থেলিস জানতেন। সো লোডস্টোন কি ভাইয়া? লোডস্টোন হলো বেসিক্যালি এক ধরনের পাথর। সো এই পাথরটার চৌম্বক ধর্ম সম্পর্কে কে জানতো ভাইয়া? থেলিস জানতো। ওকে, আচ্ছা।
সো এখন আসো আমরা দেখি পিথাগোরাস। এখন আমরা দেখবো পিথাগোরাস। সো পিথাগোরাস খুবই ফেমাস, আমরা সবাই পিথাগোরাসকে চিনি। ঠিক আছে, আমরা সবাই কাকে চিনি? আমরা সবাই পিথাগোরাসকে চিনি। আচ্ছা, কথা হইলো সেকেন্ড টিচার কোথায়? সেকেন্ড টিচারকে তোমরা পেয়ে যাবে আমাদের প্রশ্ন জিজ্ঞাসা সেকশনে, যেখানে তোমাদের সেকেন্ড টিচার রয়েছে, দুইজন সেকেন্ড টিচার তোমাদের সাথে আজকে রয়েছে। তো প্রশ্ন জিজ্ঞাসা সেকশনে তোমাদের যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা প্রশ্ন জিজ্ঞাসা সেকশনে চলে যাও, এন্ড প্রশ্ন জিজ্ঞাসা সেকশনে তোমরা তোমাদের যত ধরনের ডাউট আছে সবগুলো এখানে দাও, তোমাদেরকে সলভ করে দেওয়া হবে। ওকে, চলো আমরা আগাই। পিথাগোরাস, দেখো ওনার চেহারাটা দেখো, এই যে এই মানুষটাই হলো কি পিথাগোরাস। ওকে, সো পিথাগোরাস কি বলছে ভাইয়া? পিথাগোরাস প্রথমত সে একটা বিখ্যাত জ্যামিতি প্রুফ করে দিছে, রাইট? অতিভুজ স্কয়ার ইকুয়াল অপর দুই বাহুর সমষ্টি, আমরা সবাই জানি। এরপর দেখো বিজ্ঞান, গণিত আর সঙ্গীত, জ্যোতির্বিজ্ঞান, বিশ্বতত্ত্ব, শরীর, মন, আত্মা সবকিছু সূত্রের সাহায্যে প্রকাশ করতে চেয়েছেন কে? পিথাগোরাস। এরপর আগুন, মাটি, পানি, বায়ু, এই চারটা সম্পর্কে মৌলিক ধারণা কে দিছে? মৌলিক ধারণা দিছে পিথাগোরাস। ভাইয়া আমাদের ডাউট সলভ সেকশনে তোমাদের অ্যানসারটা, কোয়েশ্চেনটা দিয়ে দাও, সলভ করে দিবে, বিকজ তোমাদের একসাথে অনেকগুলো ডাউট আসে, রাইট? অনেকগুলো ডাউট আসাতে এই ডাউটগুলো সলভ করতে একটু সময় দিতে হবে। সো তোমাদের সবগুলো ডাউটই সলভ করে দেওয়া হবে, একটু জাস্ট আমাদেরকে সময় দিতে হবে, ঠিক আছে? ওকে, সো আগুন, মাটি, পানি, বায়ু এই চারটি মৌলিক ধারণা দিয়েছেন কে? পিথাগোরাস। কম্পমান তারের উপর তার অধিক স্থায়ী অবদান আছে। তারের কম্পমান বিষয়ক বাদ্যযন্ত্র সঙ্গীতের যে স্কেল আছে সেখানে তার অবদান বিদ্যমান। সো দেখো পিথাগোরাস কিন্তু অনেক জায়গায় কি রাখছে? অবদান রাখছে। সো এই পেজটা সবাই একটু দেখে নাও, এই পেজটা সবাই একটু পড়ে নাও, ঠিক আছে? এই পেজটা সবাই একটু পড়ে নাও ভাইয়া, টাইম দিলাম, একটু পড়ে নাও, ঠিক আছে? এই পেজটা সবাই একটু পড়ে নাও, আমি টাইম দিলাম, এন্ড হোপফুলি এটা পড়ে ফেললে এগুলো, এই চ্যাপ্টারটা সবগুলো হচ্ছে থিওরিটিক্যাল জিনিসপাতি, কে কি করছে, কাকে কি দ্বারা প্রকাশ করা হয়, কারকে কি দ্বারা প্রকাশ করা হয়, এই জিনিসপাতিগুলো। সো এটা সবার ক্লিয়ার কিনা বলো? সবার এখন কি ক্লিয়ার? সবার এখন ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পারছো কিনা বলো? এগুলো কি মুখস্থ করতে হবে ভাইয়া? এই জিনিসগুলা তোমার সিকিউর জন্য লাগবে না, বাট এই জিনিসগুলো তোমাদের এমসিকিউর জন্য অনেক বেশি লাগবে, ঠিক আছে? এই জিনিসগুলা তোমাদের এমসিকিউ তে অনেক বেশি হেল্পফুল হবে। সো তোমরা এই জিনিসগুলো এমসিকিউর জন্য খুব ভালোভাবে দেখে ফেলবা। ওকে, কম্পমান তার কি মানে? একটা তার কাঁপতেছে, কন্টিনিউয়াসলি কাঁপতেছে। তো এটার পিছনে যে ফিজিক্সটা আছে, এই ফিজিক্সটা কে প্রুফ করছে? বিজ্ঞানী পিথাগোরাস। ওকে, চলো আমরা সামনের দিকে আগাই। ডেমোক্রিটাস, এখন আমরা কি দেখতেছি? ডেমোক্রিটাস। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একজন বিজ্ঞানী ডেমোক্রিটাস, আর গ্রিস বিজ্ঞানী অবভিয়াসলি। ডেমোক্রিটাস কি করছে? পরমাণু অবিভাজ্য, এই জিনিসটা কেমিস্ট্রির পড়া, তো কেমিস্ট্রি তোমরা এমনিতেও পড়বা। তো ডেমোক্রিটাস কিসের ধারণা দিছে? পরমাণু যে অবিভাজ্য সেই ধারণা কে দিছে ভাইয়া? পরমাণু যে অবিভাজ্য সেই ধারণা দিছে ডেমোক্রিটাস, যার নাম কি? পরমাণু। তো পরমাণু অবিভাজ্য এই ধারণাটা কে দিছে ভাইয়া? পরমাণু অবিভাজ্য এই ধারণাটা দিছে বিজ্ঞানী ডেমোক্রিটাস। ওকে, এরিস্টটল, এই যে ইনি হলেন কে? এরিস্টটল। এরিস্টটল তাও কি গ্রিস বিজ্ঞানী। তো এরিস্টটল কি বলছে দেখো, এরিস্টটল বলছে সবকিছুই মাটি, পানি, বাতাস ও আগুন দিয়ে তৈরি। মানে এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু কি দিয়ে তৈরি? মাটি, পানি, বাতাস, আগুন। আবারও বলতেছি, এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু কি দিয়ে তৈরি বলতো ভাইয়া? মাটি, পানি, বাতাস এবং আগুন। মাটি, পানি, বাতাস এবং আগুন, এই চারটা জিনিস দিয়ে তৈরি। এই কথাটা কে বলছে ভাইয়া? এই কথাটা বলছে বিজ্ঞানী এরিস্টটল। ওকে, তো দেখো তার মতে সূর্য, গ্রহ, নক্ষত্র পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে। তো এই যে সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলো যে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে, এই ব্যাখ্যাটা কে দিছে? এই ব্যাখ্যাটা এরিস্টটল দিছে। আচ্ছা বলতো এই জিনিসটা কারেক্ট নাকি ভুল? এই জিনিসটা আসলে সঠিক নাকি ভুল? এই জিনিসটা একটু জানাও। এই জিনিসটা কি ভুল নাকি সঠিক? এই জিনিসটা একটু জানাও। এরিস্টটলের 2 নাম্বার মতবাদটা, এরিস্টটল কি বলছে? এরিস্টটল বলছে কি? এরিস্টটল বলছে কি সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে। আসলে সূর্য কি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে? আসলে কিন্তু সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে না, আসলে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে আসলে ঘুরে। সো এর হিসেবে এই মতবাদটা পরে দিয়ে বিজ্ঞানীরা আসলে ভুল প্রমাণ করছে। ওকে, বিজ্ঞানী প্লেটো তার সাথে সম্মত ছিলেন, তো এরিস্টটলের সাথে আরেকজন বিজ্ঞানী সহমত ভাই, এই জিনিসটা পোষণ করছে কে? বিজ্ঞানী প্লেটো। ওকে ফাইন, চলো আমরা সামনের দিকে আগাই।
এরপর দেখো এরিস্টার্কাস, এরিস্টার্কাস কি করছে? এরিস্টার্কাস যেটা করছে সেটা হইলো সূর্য কেন্দ্রিক সৌরজগতের কথা বলছে। মানে সৌরজগতের কেন্দ্রে হইলো সূর্য, তার চারপাশে কে? চন্দ্র, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র যা আছে সব। মানে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহ গুলো আছে, এই কথাটা কে বলছে? এরিস্টার্কাস। ওকে, এবং যা সেলেউকাসক যুক্তিতর্ক দিয়ে। তো এই যে এরিস্টার্কাসের যে কথাটা, মানে সূর্যকে কেন্দ্র করে বাকি গ্রহ উপগ্রহ গুলো আছে, এই জিনিসটা এই যে সেলেউকাসক নামক একজন বিজ্ঞানী যুক্তিতর্ক দিয়ে প্রমাণ করে দিছে। বুঝতে পারছো? ইয়েস, তো এরিস্টটলের এই উক্তিটা ছিল আসলে রং। ওকে, সো দেখো আর্কিমিডিসকে আমরা মজা করে অনেক সময় আর্কিডামিস বলতাম, ঠিক আছে? আর্কিডামিস। তো যারা যারা ক্লাস 10 এ চলে গেছে, যারা তোমাদের সময়ে যারা গত বছর ছিল, তো ওদেরকে আর্কিমিডিস পড়ানোর সময় আসলে আর্কিডামিস পড়াইতাম। তো যাই হোক, তো দেখো আর্কিডামিস কি করছে? আর্কিডামিসও গ্রিস বিজ্ঞানী লিভারের নীতি আবিষ্কার করেন। এখন ভাইয়া অনেকেই বলতে পারো লিভারের নীতি জিনিসটা কি? তো লিভারের নীতি জিনিসটা কি সেটা তোমরা ফিজিক্সের চ্যাপ্টার 5 এ পড়বা, ঠিক আছে? লিভারের নীতি তোমাদেরকে পড়ানো হবে চ্যাপ্টার 5 এ। পদার্থের অবস্থা ও চাপ, হাইড্রোলিক প্রেস আছে। সো হাইড্রোলিক প্রেসের মধ্যে তোমাদেরকে লিভারের নীতিটা পড়ানো হবে। ওকে, সো দেখো এরপরে আর্কিমিডিস কি করছে? তরলে নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলের সূত্র আবিষ্কার করেন, ধাতুর ভেজাল নির্ণয় করেন। মানে আর্কিমিডিস ধাতুর কি ভেজাল আছে কিনা। ফিজিক্স ইজ ভেরি হার্ড ভাইয়া, যারা যারা ফিজিক্স ইজ ভেরি হার্ড বলতেছো, তোমাদের ফিজিক্স ইজ ভেরি ইজি এই কথাটা শোনানোর দায়িত্ব আমার। তো সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, সবাই সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারবা। ওকে, সো দেখো, সো কথা হইলো একটা বস্তুকে তরলে নিমজ্জিত করলে ওই বস্তুটা তরল থেকে কতটুকু পানি সরাই দিবে, এন্ড ওই বস্তুটার মধ্যে কতটুকু ভেজাল আছে, এই জিনিসগুলা কে করছে? এই জিনিসগুলো প্রুফ করছে কে? বিজ্ঞানী আর্কিমিডিস। কে প্রুফ করছে ভাইয়া? কে প্রুফ করছে? বিজ্ঞানী আর্কিমিডিস প্রুফ করছে। ওকে, সো এরপরে আমরা দেখতে পাচ্ছি কি গোলীয় দর্পণে সূর্যরশ্মিকে কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশল। মানে ওই যে তোমরা আতশী কাঁচ দেখতে পাও না, আতশী কাঁচ যদি সূর্যের আলোর উপর রাখো এন্ড আতশী কাঁচের অপোজিটে তোমরা যদি কোনো একটা দাহ্য বস্তুকে রাখো, মানে যে বস্তুটা আসলে আগুন ধরানো পসিবল, তো সূর্যের তীক্ষ্ণ রশ্মিগুলা যেগুলো একদম শার্প রশ্মি, যেগুলো আসলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে পৃথিবী পৃষ্ঠের মধ্যে চলে আসে, তোমরা যদি ওই আতশী কাঁচ ইউজ করো, অলসো তোমরা এখন যেহেতু নতুন সায়েন্স নিয়েছো, তো তোমরা কিছুদিন পরে বায়োলজিক্যাল বক্স কিনবা এন্ড ওখানের মধ্যে একটা আতশী কাঁচ দেখতে পাবা। তো এই আতশী কাঁচ দিয়ে আসলে আগুন জ্বালানো যাবে না, আর একটু উন্নত মানের আতশী কাঁচ লাগবে, ঠিক আছে? তো তোমাদের যেটা করা লাগবে সেটা হলো আতশী কাঁচকে যদি তোমরা সূর্যের তীক্ষ্ণ আলোক রশ্মিতে ধরো এন্ড পেছনে যদি কোনো দাহ্য বস্তু রাখো, লাইক কোনো একটা পাতা, শুকনো পাতা অথবা কাগজ, তাহলে কি হবে? ওই আতশী কাঁচের মধ্যে আলোটা রিফ্র্যাক্ট হয়ে ওই 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 যে দাহ্য যে বস্তুটা আছে, ওই দাহ্য বস্তুটাকে আসলে কি করবে? জ্বালাই দিবে। তো এই যে এই ধারণাটা কোন বিজ্ঞানী দিছে? বিজ্ঞানী আর্কিমিডিস। তো গোলীয় দর্পণে সূর্যরশ্মিকে কেন্দ্রীভূত করে আগুন ধরানোর যে কৌশলটা, এই কৌশলটার ধারণাও দিয়েছে কে? এই কৌশলটার ধারণা দিয়েছে বিজ্ঞানী আর্কিমিডিস। এরপরে আমরা আরো একজন বিজ্ঞানী দেখতে পাচ্ছি, বিজ্ঞানী ইরাটোস্থিনিস। তো পৃথিবীর ব্যাসার্ধ, এই যে আমাদের এই পৃথিবী পৃষ্ঠটা, এই পৃথিবী পৃষ্ঠটা যে এই পুরো পৃথিবীটা যে গোলাকার, মানে আসলে তো পৃথিবী গোলাকার না, পৃথিবীটা অনেকটা কমলা লেবুর মতো চ্যাপ্টা। তো এই পৃথিবীর যে শেপটা, এই শেপটা নিয়েও আসলে বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন ধরনের মতামত রয়েছে। তো এই পৃথিবী যে গোলাকার, তো পৃথিবীর এই শেপটার প্রপার যে রেডিয়াসটা, ধরো পৃথিবীটা হইতে পারে এরকম একদম ইউনিফর্ম সলিড স্ফিয়ার, হইতে পারে একদম চ্যাপ্টা একটা কমলা লেবু। তো যাই হোক, একটা বৃত্ত হোক কিংবা একটা উপবৃত্ত হোক, তো তাদের কি থাকবে? তাদের একটা ব্যাসার্ধ থাকবে, রাইট? তাদের একটা ব্যাসার্ধ থাকবে। তো এই ব্যাসার্ধ সম্পর্কে, এই ব্যাসার্ধটা একদম প্রপারলি, এই ব্যাসার্ধটা প্রপারলি কোন বিজ্ঞানী বের করেছে? বিজ্ঞানী ইরাটোস্থিনিস। তো নামটাও একটু কঠিন। তো এই যে দেখো, এই তিনজন বিজ্ঞানী ফিজিক্সের অনেকগুলো সিগনিফিকেন্ট পার্টে তাদের অবদান রাখছে। তো এই জিনিসগুলা সবাই বুঝতে পারছো কিনা একটু দ্রুত কমেন্টে জানাই দাও, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছো? সবার ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্টে জানাই দাও।
সেকেন্ড টিচার অবভিয়াসলি রিপ্লাই দিবে। তোমাদের অনেকগুলা ডাউট আমাদের প্রশ্ন জিজ্ঞাসা সেকশনে জমা হচ্ছে। সো প্রত্যেকটা ডাউট প্রত্যেকটা টিচার সলভ করাইতে থাকবেন এন্ড হোপফুলি তো তোমাদের সবগুলা ডাউট আমাদের যে সেকেন্ড টিচার রয়েছে সবগুলা ডাউট ওয়ান বাই ওয়ান সলভ করে দেওয়া হবে। সো ভাই একটু টাইম দিবা তোমরা, একটু টাইম দিলেই তোমাদের সবগুলা ডাউট প্রপারলি একদম সুন্দর মতো সলভ করে দেওয়া হবে। যদি তোমরা প্রথমবারে না বুঝে যাও তাহলে আবারও তোমরা বলবা, আবারও বুঝাই দেওয়া হবে। ওকে, ইয়েস, সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, তো চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এরপরে আমরা আরো কয়েকজন বিজ্ঞানী দেখতে পাচ্ছি। দেখো এরপর আমাদের এখন আদি পর্ব কিন্তু শেষ। তো ফিজিক্সের যেটা আদি পর্ব ছিল এই আদি পর্বটা কিন্তু শেষ। এখন হচ্ছে উত্থান পর্ব, মানে ভালো কিছু যেহেতু হইছে এখন খারাপ সময়ও আসবে। তো খারাপ সময়টাকে আমাদের কি করতে হবে, খারাপ সময়টাকে আমাদের একটু জানতে হবে ফিজিক্সের খারাপ সময়গুলো আসলে কখন গেছিল। সো দেখো এরপর কয়েক শতাব্দী কাল বৈজ্ঞানিক আবিষ্কার মন্থর গতিতে ছিল, মানে এরপর ফিজিক্সের যে ইনভেনশন গুলো এগুলো অনেক বেশি স্লো হয়ে গেছিল, মানে আর নতুন কোনো কিছু আসলে আসতেছিলই না। মানে বিজ্ঞানীদের মাথায় আর নতুন কিছুর, নতুন কোনো ধারণা, নতুন কোনো তত্ত্ব, নতুন কোনো অনুকল্প, নতুন কোনো নীতি, নতুন কোনো থিওরি, নতুন কোনো স্বীকার্য কোনো কিছুই আসলে তাদের মাথায় প্রপারলি আসতেছিল না। তো এই জিনিসটাকে আসলে বলা হচ্ছিল উত্থান পর্ব। সো দেখো এই সময় পশ্চিম ইউরোপীয় সভ্যতা গ্রহণ করেছিল বাইজান্টাইন জ্ঞানের ধারা। সো এই জিনিসটা দেখো এই সময় আরব বিজ্ঞানীরা যে সকল অবদান রাখেন, মানে ঠিক এই সময়টাতে আমাদের মধ্যপ্রাচ্যে যে বিজ্ঞানীগুলা, এই বিজ্ঞানীগুলো কিন্তু ফিজিক্সের উন্নতিতে মানে পদার্থবিজ্ঞানের যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টে সিগনিফিক্যান্ট চেঞ্জেস নিয়ে আসছিলেন। এই সিগনিফিক্যান্ট চেঞ্জেস গুলো কি দেখো, বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান, এই বিজ্ঞানী কি করেছেন দেখো তো, বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান, দেখো ইরানিয়ার বিজ্ঞানী, মিডল ইস্ট কান্ট্রির বিজ্ঞানীরা আর কি, ঠিক আছে, ইরানের বিজ্ঞানীকে জাবির ইবনে হাইয়ান। সো এই জাবির ইবনে হাইয়ান কোন সিগনিফিক্যান্ট পার্টে আসলে অবদান রাখছে দেখো, আলকেমির উন্নতি সাধন করেন। আলকেমিটা কি ছিল ভাইয়া, আলকেমি একদিকে ছিল ধর্ম ও আধ্যাত্মিক যোগ, তেমনি আবার রাসায়নিক শিল্প কৌশল ও কুশলতার সাথে সম্পর্কযুক্ত ছিল। সো আলকেমি হচ্ছে কি, আলকেমিও কিন্তু একজন বিজ্ঞানী। সো আলকেমির সাথে থেকে আলকেমির উন্নতি সাধন করছে। আলকেমি একদিকে ছিল ধর্ম ও আধ্যাত্মিক যোগ, তেমনি আবার রাসায়নিক শিল্প কৌশল ও কুশলতার সাথে সম্পর্কযুক্ত। সো আলকেমি থেকে বর্তমান কেমিস্ট্রির উদ্ভব, ঠিক আছে। সো আলকেমিও কিন্তু একজন বিজ্ঞানী ছিলেন। অলসো আলকেমি এমন একটা পার্ট যেটা হইলো ধর্ম এবং আধ্যাত্মিক যোগ, ঠিক আছে। সো এই ধর্ম আর আধ্যাত্মিক যোগের পাশাপাশি এই আলকেমিটা রাসায়নিক শিল্প কৌশল ও কুশলতার সাথেও কি ছিল ভাইয়া, এই রাসায়নিক শিল্প কৌশল আর কুশলতার সাথেও কিন্তু সম্পর্কযুক্ত ছিল। আলকেমি থেকে বর্তমান কেমিস্ট্রির উদ্ভব, মানে আমরা যে কেমিস্ট্রি পড়তেছি এই কেমিস্ট্রিটা আসলে কোত্থেকে উদ্ভব হয়েছে, আলকেমি থেকে উদ্ভব হয়েছে। সো বাইজেন্টাইন জ্ঞানের ধারা, বাইজেন্টাইন মানে কি, এই যে ব্র্যাকেটে দেওয়া আছে, বাইজেন্টাইন মানে হলো পূর্ব রোমান সাম্রাজ্য ও মুসলিম সভ্যতার ধারা আর কি, ঠিক আছে। তো এই যে দেখো যখন এই উত্থানটা চলতেছিল, এই উত্থানটা যখন চলতেছিল, এই উত্থানটা চলাকালীন হেল্প করছে কে, এই যে রোমান সাম্রাজ্য আর মুসলিম সভ্যতার বিজ্ঞানীরা, যেমন জাবির ইবনে হাইয়ান, ইরানের একজন বিজ্ঞানী। পৃথিবীর ব্যাসার্ধ কত, পৃথিবীর ব্যাসার্ধ হলো ৬,৪০০ কিলোমিটার। পৃথিবীর ব্যাসার্ধ হলো ৬,৪০০ কিলোমিটার। ওকে, পৃথিবীর ব্যাসার্ধ কত ভাইয়া, পৃথিবীর ব্যাসার্ধ হলো ৬,৪০০ কিলোমিটার। সবাই বুঝতে পারছো কিনা জানাও তো, সবার ক্লিয়ার কিনা? ফাদার অফ এনশিয়েন্ট কেমিস্ট্রি, এক্স্যাক্টলি। ওকে, বাইজেন্টাইন হচ্ছে কি, এই যে দেওয়া আছে পূর্ব রোমান সাম্রাজ্য আর মুসলিম সভ্যতার একটা ধারা, পূর্ব রোমান সাম্রাজ্য আর মুসলিম সভ্যতার একটা ধারা হইলো বাইজেন্টাইন। হি ইজ ইন দা কেমিস্ট্রি বুক, এক্স্যাক্টলি। সো আলকেমি থেকে আসলে কি আসছে ভাইয়া, কেমিস্ট্রি আসছে, আদারওয়াইজ আসতো না। সো সবাই একটু দাগানো লাইনগুলো একটু দেখে নাও, সবার ক্লিয়ার কিনা একটু জানাও। সবার হোপফুলি ক্লিয়ার। এন্ড এই পড়াগুলো অনেক মজার না, এই যে আমরা সবকিছু জানতেছি কোন কোন বিজ্ঞানী কি কি আসলে করছে, এই জিনিসগুলো আসলে অনেক মজার। তো প্রথম চ্যাপ্টারটা আসলে অনেক মজার, আমরা যদি প্রপারলি প্রথম চ্যাপ্টারটা বুঝতে পারি অনেক মজার, প্রথম চ্যাপ্টারটা আসলে অনেক মজার, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস তোমাকে জাস্ট প্রপারলি একটু বুঝতে হবে। সবাই কি বুঝতে পারছি আমরা, সবার কি ক্লিয়ার, আমরা সবাই কি বুঝতে পারছি, সবার ক্লিয়ার কিনা জানাও।
ওকে 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 ওকে, সবার ক্লিয়ার? ওকে, সো হোপফুলি সবার ক্লিয়ার। চলো এরপর আমরা আরো কিছু বিজ্ঞানী দেখি যারা আসলে না থাকলে আমাদের এই যে যে উত্থানই থেকে যাইতো, এটার আর সূচনা হইতো না। তো চলো আরো কিছু বিজ্ঞানী আমরা দেখে নেই। যেমন ইবনে সিনা। ইবনে সিনা কি করেছে ভাইয়া? ইরানের বিজ্ঞানী। ইবনে সিনাও এই যে আলকেমি এর উন্নতি সাধন করেন। গ্রিক চিকিৎসাবিদ গ্যালেন তত্ত্বের উন্নতি সাধন করেন। সো ইবনে সিনার সাথেও কিন্তু সরাসরি আলকেমির উন্নতিটা জড়িত। অলসো আমাদের এখানে গ্রিক চিকিৎসাবিদ গ্যালেন তত্ত্বের উন্নতি সাধন করছে কে? বিজ্ঞানী আলকেমি। ওকে, তো এরপরে আসো আব্দুল্লাহ ইবনে আল খুরাইজমি। ঠিক আছে, আবু আব্দুল্লাহ ইবনে আল খারিসমি। এটা এটা আসলে আল খারিসমি, এটা উচ্চারণ কি? এটার উচ্চারণ হলো আসলে আল খারিসমি। ওকে, সবাই একটু বলো তো এটার উচ্চারণ কি ভাইয়া? আবু আব্দুল্লাহ ইবনে আল খারিসমি। এটা কোন বিজ্ঞানী? এটা হইলো ইরানি বিজ্ঞানী। ঠিক আছে, তো উনি কি করছে ভাইয়া? দেখো তো উনি যেটা করছে সেটা হইলো বীজগণিত ও ত্রিকোণমিতির ভিত প্রতিষ্ঠা করেন। তাহলে এই খারিসমি এসে কি করছে? খারিসমি এসে বীজগণিত ও বীজগণিত আর ত্রিকোণমিতির যে বেসমেন্টটা, এই বেসমেন্টটা কোন বিজ্ঞানী প্রতিষ্ঠিত করছে? আবু আব্দুল্লাহ ইবনে আল খারিসমি। ওকে, তার বিখ্যাত গ্রন্থ আলজিবাল মুকাবিলা থেকে আলজেব্রা শব্দের উৎপত্তি। সো এই যে দেখো এলজেব্রা বা বীজগণিত, এটা কোত্থেকে আসছে ভাইয়া? এলজেব্রা বা বীজগণিতটা বিখ্যাত গ্রন্থ আলজিবাল মুকাবিলা থেকে আসছে। ওকে, সো দেখো বীজগণিত ও ত্রিকোণমিতির ভিত প্রতিষ্ঠা করেন কে? আবু আব্দুল্লাহ ইবনে আল খারিসমি। অলসো তার বিখ্যাত গ্রন্থ আলজিবাল মুকাবিলা থেকে অ্যালজেব্রা শব্দটার উৎপত্তি হয়েছে। সবার ক্লিয়ার কিনা ভাইয়া একটু জানাও। সবাই কি বুঝতে পারছো? সবার ক্লিয়ার কিনা একটু জানাও। সবাই কি বুঝতে পারছি? সবার কি ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা একটু জানাও। সবার ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। সবার ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি আমরা? ওকে 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 ওকে, আমরা সবাই বুঝতে পারছি। হোপফুলি আমরা সবাই বুঝতে পারছি। ওকে, আমরা সবাই হোপফুলি বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ তাইসিয়া। ওকে, গ্রেট গ্রেট গ্রেট। ওকে স্যার, এই ক্লাসগুলো কি করার পর আবার করতে পারবো? অবশ্যই করতে পারবা। আমাদের সবগুলা ক্লাস লাইভ যদি তুমি কোনো কারণে মিস করে ফেলো তাহলে তোমরা রেকর্ডেড করে নিতে পারবা। তবে তোমাদেরকে একটা সাজেশন দিই ভাই আজকে। সাজেশনটা হচ্ছে তোমরা ইন ক্লাসে থেকে ক্লাসগুলো করবা। ইন ক্লাস থেকে ক্লাসগুলো করলে কি হবে? তোমরা সাথে সাথে ডাউট সলভ টিচার পাবা, তোমাদের ডাউট সলভ করার জন্য সরাসরি আমার সাথে কথা বলতে পারবা। রেকর্ডেড করলে কি হবে? তোমরা সরাসরি আমার সাথে কথা বলতে পারতেছো না, আমি তোমাদের কমেন্ট করতে পারতেছি না, তোমাদের রিপ্লাই করতে পারতেছি না। সো তোমরা যদি একদম লাইভে থেকে ক্লাসগুলো করো তাহলে তোমাদের লাভ সবচাইতে বেশি। ওকে, সো লাইভে থেকে সবসময় ক্লাসগুলো করার ট্রাই করবা। সো চলো আমরা সামনের দিকে আগাই। ইবনে আল হাইয়াম। এখন আরেকজন বিজ্ঞানী হলো কে? এখন আরেকজন বিজ্ঞানী হলো ইবনে আল হাইয়াম। আচ্ছা, তো দেখো ইবনে আল হাইয়াম কি করছে? আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়, যেখানে আল হাজেনের উল্লেখযোগ্য অবদান ছিল। তাহলে আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে কাকে বিবেচনা করা হয়? এই যে আমরা আলো, অপটিক্স, এই জিনিসপাতিগুলো নিয়ে কথা বলি, এই আলোক বিজ্ঞানের স্থপতি কে? ইবনে আল হাইয়াম। আলোক বিজ্ঞানের স্থপতি কে ভাইয়া? আলোক বিজ্ঞানের স্থপতি হচ্ছে ইবনে আল হাইয়াম। ওকে, সো এরপরে আসো, এরপরে আমরা দেখতে পাচ্ছি ইবনে ইউনুস। ইবনে ইউনুস কি করছে? ইবনে ইউনুস হচ্ছে মিশরীয় বিজ্ঞানী। ঠিক আছে, ইবনে ইউনুস কেমন বিজ্ঞানী ভাইয়া? ইবনে ইউনুস হলো মিশরীয় বিজ্ঞানী। তিনি কি করেছেন? তার পূর্ববর্তী 200 বছরের জ্যোতির্বিদ্যা সংক্রান্ত পর্যবেক্ষণের রেকর্ড জমা করে হাকেমাইট অ্যাস্ট্রোনমিক্যাল টেবিল নামক সারণী তৈরি করেন। ওকে, সো ইবনে ইউনুস বেশ কঠিন কঠিন কিছু জিনিসপাতি আসলে তৈরি করছে। কি কি? পূর্ববর্তী 200 বছরের জ্যোতির্বিদ্যা সংক্রান্ত পর্যবেক্ষণ। মানে চিন্তা করতে পারো, একটা মানুষ প্রিভিয়াস 200 বছরের যে জ্যোতির্বিজ্ঞানের যে প্রপার্টি গুলা বা অ্যাস্ট্রোনমির যে তত্ত্বগুলা, স্বীকার্যগুলা, সূত্রগুলা, এগুলো সবগুলা একসাথে গ্যাদার করে হাকেমাইট অ্যাস্ট্রোনমিক্যাল টেবিল। সো এটা একটা অ্যাস্ট্রোনমিক্যাল টেবিলের নাম, মানে একটা জ্যোতির্বিজ্ঞান সারণীর নাম।
সো অনেকের মাথায় কোশ্চেন আসতে পারে ভাইয়া হাকেমাইট অ্যাস্ট্রোনমিক্যাল টেবিল জিনিসটা কি? হাকেমাইট অ্যাস্ট্রোনমিক্যাল টেবিল জিনিসটা কি? সো বেসিক্যালি হাকেমাইট অ্যাস্ট্রোনমিক্যাল টেবিল হলো একটা জ্যোতির্বিজ্ঞানের সারণী। সো উনি এটা তৈরি করছে কে? ইবনে ইউনুস, মিশরীয় বিজ্ঞানী। এই যে হাকেমাইট অ্যাস্ট্রোনমিক্যাল টেবিল তৈরি করছে আর 995 সালে হাউস অফ সায়েন্স নামক একটা বিজ্ঞানাগার নির্মাণ করেন। তো এখানে আসলে এই জিনিসগুলো বুঝার কিছু নাই। একজন বিজ্ঞানী তার যে কাণ্ডকীর্তিগুলা এই জিনিসগুলো আসলে এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। সো হোপফুলি এই জিনিসগুলা তোমরা ঠিকঠাক মতো বুঝতে পারছো। তো চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আল মাসুদি। এখন আমরা কি পড়বো? এখন আমরা পড়বো আরেকজন বিজ্ঞানী যিনি হলো আল মাসুদি, ইরাকের বিজ্ঞানী। কোন জায়গার বিজ্ঞানী ভাইয়া? দেখো তো, ইরাকের বিজ্ঞানী। কি করছে? প্রকৃতির ইতিহাস নিয়ে একটি এনসাইক্লোপিডিয়া লেখেন যেখানে বায়ুকলের উল্লেখ পাওয়া যায়। বায়ুকল, তো বায়ুকল কারা কারা চিনো বলো? বায়ুকল কারা কারা চিনো? বায়ুকল কিন্তু তোমরা সবাই চিনো, রাইট? বায়ুকল তোমরা সবাই কিন্তু চিনো। ভাইয়া টিচার টু রিপ্লাই দিবে। আমি লাস্ট বারের মতো বলতেছি, আমাদের ডাউট সলভ সেকশনে অনেকগুলা কোয়েশ্চেন হয়ে গেছে তোমাদের। আমাদের দুইজন টিচার আমার পরে এই ক্লাসে কিন্তু আমরা তিনজন টিচার নিচ্ছি, রাইট? তো দুইজন টিচার আরো ভ্যাকেন্টে রয়েছে যারা তোমাদের সবগুলা ডাউট প্রপারলি ক্লিয়ার করে দিবে। সো একটু ওয়েট করো, সবগুলা ডাউটই খুব সুন্দর মতো তোমাদেরকে সলভ করে দেওয়া হবে। ওকে, সো চলো আমরা একটু হোয়াট ইজ আলকেমি। প্রথমত আলকেমি কি এগুলো একটু আগে বলে ফেলছি ভাইয়া, দেখে আসো পাবা, ঠিক আছে? ওকে, সো দেখো প্রকৃতির ইতিহাস নিয়ে একটা কি লিখেছেন? এনসাইক্লোপিডিয়া লিখেছেন যেখানে বায়ুকলের উল্লেখ পাওয়া যায়। বায়ুকলটা কি বলতো ভাইয়া? বায়ুকলটা কি? শান্ত খুব সুন্দর একটা কথা লিখছে। যাই হোক, জোকস অ্যাপার্ট। সো বায়ুকল কি, কে কে বলতে পারবা বলো? বায়ুকল কি বলতো? লোডস্টোনের চৌম্বক ধর্ম। লোডস্টোন হলো এক ধরনের পাথর। সো পাথর যেহেতু তার ম্যাগনেটিক প্রপার্টি আছে, সো এগুলা তোমরা আরেকটু যদি বড় হও আরো ডিটেইলে জানতে পারবা। মানে এগুলা জানার জন্য আরেকটু বড় হইতে হবে। এখানে জাস্ট আমরা ফিজিক্সের পরিধিগুলা, ফিজিক্সের ব্যাপ্তিগুলা দেখবো। এখানে আসলে কোন কোন জিনিসপাতিগুলো রয়েছে ওই জিনিসগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। বাট এখানে অনেক জিনিস আছে যেগুলা আমরা আরো বড় হইলে প্রপারলি জানতে পারবো। ওকে, সো এই জিনিসগুলো জানার জন্য আমাদের কি হইতে হবে? আরেকটু কি হইতে হবে? আরেকটু বড় হওয়া লাগবে। হ্যাঁ, ওকে, সো এটাই আর কি। আচ্ছা, অনেকেই বলতেছো আলকেমি কি। আচ্ছা, একটু একটু তোমাদেরকে দেখাইনি আলকেমি কি। অনেকেই কোশ্চেন করছে যে দেখো আলকেমি কি। দেখো আলকেমি কি, এই যে এখানে দেখো আমি তোমাদেরকে একটু হাইলাইট করে দিই আলকেমি কি। দেখো আলকেমি, আলকেমি ছিল ধর্ম ও আধ্যাত্মিক যোগ। প্রথমত আলকেমি প্রথমত কি ছিল? ধর্ম ও আধ্যাত্মিক যোগ, আবার রাসায়নিক শিল্প কৌশল ও কুশলতার সাথে সম্পর্কযুক্ত। তো আলকেমি ইজ সামথিং যেটা ধর্ম এবং আধ্যাত্মিকতার সাথে রিলেটেড ছিল, আবার রাসায়নিক শিল্প কৌশল আর কুশলতার সাথেও কি ছিল? সম্পর্কযুক্ত ছিল। ওকে, স্ক্রল। ওকে, ক্লিয়ার। ওকে, ওকে, চলো আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, অনেকে আমার নাম জানে না। আচ্ছা ঠিক আছে, আমি আমার নাম, আচ্ছা আমার নাম কে কে জানো দেখি? আমার নাম কে কে জানো একটু সবাই কমেন্টে জানাও তো। এলজেব্রা কি ভাইয়া? এলজেব্রা হলো বীজগণিত। তোমরা যে এই যে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার করো, সো এটাই হচ্ছে কি এলজেব্রা। ওকে, ওকে, ক্লিয়ার। ওকে ওকে ওকে, চলো আলহেজেন কি ভাইয়া? এগুলো বিজ্ঞানীর নাম, বিজ্ঞানীর নাম, ঠিক আছে, বিজ্ঞানীর নাম। চলো আমরা সামনের দিকে আগাই, আমরা সামনের দিকে আগাই। তো আমরা এগুলো পড়ে ফেললাম। তো এরপরে দেখো বিজ্ঞানীর অগ্রযাত্রায় আরো বেশ কিছু বিজ্ঞানী, ওমর খৈয়াম, আল বাত্তানি, আল ফারাজি প্রভৃতি জ্যোতির্বিদ, গণিতবিদ ও বিজ্ঞানীদের ভূমিকা ছিল। তো এই হলো অবস্থা। এছাড়াও তোমরা আরো জেনে অবাক হবা যে বিজ্ঞানের গ্রিক ধারার জ্ঞান চর্চা ধারাকে বাঁচায় রাখার জন্য অবদান রেখেছেন অনেক ভারতীয় চায়না বিজ্ঞানীরাও। এগুলা কারা কারা দেখো? এটার মধ্যে সেন কুও, কি জিনিস ভাইয়া? সেন কুও। কে? সেন কুও। কোন বিজ্ঞানী? চায়না বিজ্ঞানী। নাম শুনে বুঝতেছো তোমরা, সেন কুও এন্ড সেন কুও, সেন কুও, ঠিক আছে? কোন বিজ্ঞানী? চায়না বিজ্ঞানী। তো দেখো দেখতে কিন্তু চাইনিজদের মতো, রাইট?
দেখতো কিসের মতো? চাইনিজের মতো, সেনকুয়ো। ওকে, সো দেখো কি করছে, চুম্বকের কাজে তার অবদান আছে। তাহলে কার অবদান আছে চুম্বকের কাজে? চুম্বকের কাজে যে সেনকুয়োর অবদান আছে, চায়না বিজ্ঞানী সেনকুয়োর অবদান আছে। চুম্বক, চুম্বকের কাজে চায়না বিজ্ঞানী সেনকুয়োর অবদান আছে। ওকে ফাইন। ভ্রমণের সময় কম্পাস ব্যবহারের দিক নির্ণয়ের বিষয়, মানে ভ্রমণের সময় অনেকে কি করে, ভ্রমণের সময় কম্পাস ব্যবহার করে না, কম্পাস ব্যবহার করে কি করে, কোনটা উত্তর দিক, কোনটা পূর্ব দিক, কোনটা পশ্চিম দিক, কোনটা দক্ষিণ দিক, এই জিনিসগুলো কি করে ভাইয়া, ফিগার আউট করে, রাইট? তো ভ্রমণের সময় কম্পাস ব্যবহারের দিক নির্দেশ কে করে? ভ্রমণের সময় কম্পাস ব্যবহারের দিক নির্ণয়ের বিষয়ে উল্লেখ করে সেনকুয়ো। ওকে, এরপর দেখো আর্যভট্ট। এরপরে কে? বিজ্ঞানী আর্যভট্ট। তো দেখেই বোঝা যাচ্ছে যে একজন ইন্ডিয়ান মানুষ, দেখো দেখে বোঝা যাচ্ছে, তো ভারতীয় বিজ্ঞানী। তো আর্যভট্ট কি করছে দেখো, আর্যভট্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিসপাতি নিয়ে কাজ করছে। গাণিতিক প্রমাণের যোগফল পর্যালোচনা করেন, ঠিক আছে? গাণিতিক প্রমাণের যোগফল পর্যালোচনা করেন। দ্বিঘাত সমীকরণের সমাধানের প্রচেষ্টা করেন। দ্বিঘাত সমীকরণ, তোমরা এই টাইপের ইকুয়েশন দেখবা যখন তোমরা 9 10 হায়ার ম্যাথ পড়বা, ঠিক আছে? দ্বিঘাত সমীকরণ দেখবা, এই যে এরকম দ্বিঘাত সমীকরণ দেখবা কিরকম, দেখো দ্বিঘাত সমীকরণ আসলে কিরকম, দেখো এই যে এরকম, দেখো 2x স্কয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল 0। সো এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। তো এই দ্বিঘাত সমীকরণের সমাধানের যে প্রচেষ্টাটা করছে সেটা হইল বিজ্ঞানী আর্যভট্ট। ওকে, সো এরপরে আসো, এরপরে শূন্যকে সত্যিকার অর্থে ব্যবহার করেন, মানে শূন্যের যে ভৌত তাৎপর্য, শূন্যের যে ভৌত তাৎপর্য, এই ভৌত তাৎপর্যটা বা ফান্ডামেন্টাল সিগনিফিকেন্সটা কে দিতে পারছে? বিজ্ঞানী আর্যভট্ট দিতে পারছে। কে দিতে পারছে ভাইয়া? বিজ্ঞানী আর্যভট্ট দিতে পারছে। সো এই জিনিসটাও সবার ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্টে জানাই দাও। সবার ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছে কিনা একটু দ্রুত কমেন্টে জানাও। আচ্ছা, দ্রুত ক্লাস ডিসকাশনে জানাই দাও। ওকে, সবাই কি বুঝতে পারছি? সো আমরা চলো একটা পোল দিই। সবাই বুঝছো কিনা একটু পোল ফায়ার করে জানাই দাও। ওকে, সো সবার মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, অনেকে একটা কমন কোয়েশ্চেন করছো তোমরা, বায়ুকল কি, রাইট? তোমরা অনেকেই জানতে চাইছো বায়ুকল আসলে কি। তো বায়ুকল, উইন্ডমিল বা বায়ুকল, এই জিনিসটা তোমরা অনেকেই নাম শুনছো। তো বায়ুকল জিনিসটা আসলে কি? এই যে আমি তোমাদেরকে একটু দেখাই, এখন একটু ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে, সমস্যা নাই। দেখো এই যে, দেখো এই যে বায়ুকল। তো বায়ুকলটা হইলো এই যে, তোমরা এই জিনিসটা দেখছো কিনা, এই জিনিসটা কারা কারা দেখছো? এই জিনিসটা তোমরা অনেকেই দেখছো, রাইট? এই জিনিসটা দেখছো না? তো এই যে এটা হলো টারবাইন। এটা কি? এটা টারবাইন। এটা কন্টিনিউয়াস ঘুরে বায়ুর, যখন তোমার বাতাস, এটা কোথায় লাগানো হয় জানো? এটা তোমার বড় বড় বিলের উপরে, বড় বড় তোমার ফসলের ক্ষেতের উপর, অনেক লম্বা ফসলের ক্ষেতের উপরে সুন্দর করে লাগাই দেওয়া হয়। তো এই যে বায়ুকল, এই বাতাস যখন এই বায়ুকলটাকে অনেক স্পিডে ঘুরাই, তখন এই বায়ু শক্তিটাকে কাজে লাগিয়ে তোমার বিদ্যুৎ শক্তি, যান্ত্রিক শক্তি, অনেকগুলো শক্তিতে কনভার্ট করা যায়। তো এটাই হলো কি? এটাই হলো বেসিক্যালি বায়ুকল। তো চলো আমরা একটু সামনের দিকে আগাবো। সো এই পেজটা হোপফুলি সবাই বুঝে ফেলছো। এরপর আসো, আরো বেশ কিছু বিখ্যাত বিজ্ঞানী আছে, বরাহ মিহির। এরপরে কাদেরকে দেখতে পাচ্ছি আমরা? বরাহ মিহিরকে দেখতে পাচ্ছি, ভারতীয় বিজ্ঞানী। কে? ভারতীয় বিজ্ঞানী বরাহ মিহির। তো সিদ্ধান্ত নামক গ্রন্থে ভারতীয় জ্যোতির্বিদ্যা তুলে ধরেন, ঠিক আছে? সিদ্ধান্ত হলো কি? একটা গ্রন্থ। এই গ্রন্থে ভারতীয় জ্যোতির্বিদ্যাটা কে তুলে ধরেছেন ভাইয়া? এই গ্রন্থে ভারতীয় জ্যোতির্বিদ্যাটা তুলে ধরেছেন বরাহ মিহির। ওকে, সো সিদ্ধান্ত নামক গ্রন্থে ভারতীয় জ্যোতির্বিদ্যা তুলে ধরেন, যোগ বিয়োগ গুণ ভাগের কাজ ও শূন্যের কাজ আলোচনা করেন। ওকে, সো যোগ বিয়োগ গুণ ভাগ, শূন্যের কাজ, এই জিনিসগুলা কি আলোচনা করেছেন ভাইয়া? এই জিনিসগুলা আলোচনা করেছেন বরাহ মিহির। ওকে, এরপরে দেখো ভাস্করাচার্য। ভাস্করাচার্য কোন কাজটা করছে? ভাস্করাচার্য হলো ভারতীয় বিজ্ঞানী।
প্রাচীন ভারতের অন্যতম এই জ্যোতির্বিদ পৃথিবীর ব্যাস বের করতে সক্ষম হন, যা হলো ৭১৮২ মাইল। বর্তমানে তারা তাদের এই জিনিসটা পরিবর্তন করছে কত, ৯২৬ মাইল। তো পৃথিবীর ব্যাস মাপতে সক্ষম হলেন কে? পৃথিবীর ব্যাস মাপতে সক্ষম হলেন কে? ভাস্করাচার্য। পৃথিবীর ব্যাস মাপতে কে সক্ষম হইছে? পৃথিবীর ব্যাস মাপতে সক্ষম হইছে ভাস্করাচার্য। এটা একটু ইয়া করে আচ্ছা, তো আমরা একটু ওয়েট করি, ঠিক আছে? এগুলা খাতায় তুলবো না, এগুলা খাতায় তোলার দরকার নাই, আমাদের লেকচার শিটে দেওয়া আছে। তো লেকচার শিটে যেগুলো দেওয়া আছে খাতায় তোলার কোনো দরকার নেই। অনেক পরের কথা, এটা জাস্ট একটু ইয়া করে অনেক পরে। ওকে ওকে, সবাই হোপফুলি বুঝতে পারছি। ওকে, সো দেখো, তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম বরাহমিহির কি কি উঠছে। সিদ্ধান্ত নামক গ্রন্থে ভারতীয় জ্যোতির্বিদ্যা তুলে ধরেন, আর যোগ বিয়োগ গুণ ভাগের কাজ, শূন্যের কাজ প্রপারলি করছে ভারতীয় বিজ্ঞানী বরাহমিহির। এরপরে ভাস্করাচার্য দেখো কি কি কাজ করছে। পৃথিবীর ব্যাস, সো সবসময় মাথায় রাখবা, পৃথিবীর ব্যাস প্রপারলি কোন বিজ্ঞানী মাপতে পারছে? বিজ্ঞানী ভাস্করাচার্য। পৃথিবীর ব্যাস প্রপারলি কোন বিজ্ঞানী মাপতে সক্ষম হয়? বিজ্ঞানী ভাস্করাচার্য। এই তো পৃথিবীর এই ব্যাসটা ভাস্করাচার্য কত মাপছিলেন? ৭১৮২ মাইল, যেটা বর্তমানে প্রায় ৯২৬ মাইলের মতো। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা ভাস্করাচার্য করছে, সেটা হলো পায়ের মান নির্ণয় করছে। পায়ের মান কে নির্ণয় করছে ভাইয়া? পায়ের মান নির্ণয় করছে বিজ্ঞানী ভাস্করাচার্য। তো এই পায়ের মান কত বলতো? পায়ের মান হলো 3.1416, 3.1416। আরো অনেকগুলা মান আছে। সবাই বুঝতে পারছো কিনা একটু দ্রুত কমেন্টে জানাই দাও। কমেন্ট লেটে আসে, আচ্ছা যাই হোক সমস্যা নাই। ওকে, সো পায়ের মান কে বের করছে? পায়ের মান বের করছে ভাস্করাচার্য। এই মানটা কত? 3.1416 ডট ডট ডট, অনেক বিশাল মান। ওকে, সো চলো আমরা মোটামুটি আমাদের আজকের ক্লাসে যেগুলো টপিক গুলো পড়ে ফেলছি। সো এছাড়াও ভারতীয় জ্যোতির্বিদ ব্রহ্মগুপ্ত বিজ্ঞানী কণাদের বিশেষ ভূমিকা ছিল। সো এই জিনিসগুলো তোমরা একটু পড়ে নিবা। এখানে আসলে থেমে থাকে নাই, আরো অনেক বিজ্ঞানী আসছে, অনেক বিজ্ঞানী এসে আরো অনেক ধরনের উন্নতি ফিজিক্সে করে গেছে। সো যাদের অবদান আসলে মানে আমরা স্বীকার না করে পারবো না। যেমন এই যে দেখো, আলবেন্টাস ম্যাগনাস, রজার ব্যাকন, লিওনার্দো দা ভিঞ্চি, এরা সবাই কিন্তু বিজ্ঞানী। ওকে, এই যে আলবেন্টাস ম্যাগনাস, রজার ব্যাকন, লিওনার্দো দা ভিঞ্চি, যিনি মোনালিসা ছবিটার জন্য অনেক পরিচিত। সো ওনারা অনেক অবদান রাখছে ফিজিক্সের এই সেক্টরে। সো বিজ্ঞানের উত্থান পর্ব তোমরা শুনে অবাক হবা যে ইউরোপের রেনেসাঁ যুগ অর্থাৎ ১৬ শতাব্দীতে ইউরোপে একটি বিস্ময়কর বিপ্লবের সূচনা হয়। তোমাদের পঠনের সুবিধাতে ছক আকারে তাদের অবদান। এই যে দেখো কোপারনিকাস, দেখো আরেকজন ফেমাস বিজ্ঞানী, নাম কি? নাম হলো কোপারনিকাস। এই যে কোপারনিকাসের কাহিনী দেখো। কোপারনিকাস ইউরোপিয়ান বিজ্ঞানী, তার বইয়ের সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দেন। তাহলে ভাইয়া বলতো সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা কে দিছে? সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দিছে বিখ্যাত বিজ্ঞানী কোপারনিকাস। ওকে, সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা কে দিছে ভাইয়া? সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দিয়েছে বিখ্যাত বিজ্ঞানী কোপারনিকাস। ওকে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। 5 স্টার দাও, 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার। এই কোশ্চেনটা এমসিকিউ তে তোমাদের অনেক সময় চলে আসবে। সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা কে দিছে ভাইয়া? সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দিছে বিখ্যাত বিজ্ঞানী কোপারনিকাস। এরপরে আসো কেপলার আরেকজন ফেমাস বিজ্ঞানী। কি করছে? উপবৃত্তাকার কক্ষপথের পরিকল্পনা করেন। উপবৃত্তাকার কক্ষপথের পরিকল্পনা কে করছে ভাইয়া? কেপলার। এই যে উপবৃত্ত, এই যে এটা হলো একটা উপবৃত্ত, এই যে এরকম একটা উপবৃত্তাকার পথ, মানে একটা ডিম আর কি, একটা ডিমকে একটা উপবৃত্ত তুমি বলতে পারো, মানে চ্যাপ্টা একটা বৃত্তকে চাপাই দিলে যেমন হয়, ওটা হলো একটা উপবৃত্ত। সো উপবৃত্তাকার কক্ষপথের পরিকল্পনা কে করছে ভাইয়া? উপবৃত্তাকার কক্ষপথের পরিকল্পনা করছে
ফেমাস বিজ্ঞানী কেপলার। ওকে, তার গুরু ট্রাইকো ব্রাহে পর্যবেক্ষণ লব্ধ তত্ত্ব দ্বারা গ্রহদের গতিপথ সম্পর্কে তার সূত্র যাচাই করেন। তাহলে কেপলারের গুরু কে ছিল? কেপলারের গুরুর নাম কি? এই যে কেপলারের গুরু কে? কেপলারের গুরু হলো ট্রাইকো ব্রাহে। ট্রাইকো ব্রাহে একটা বিজ্ঞানীর নাম। তো ট্রাইকো ব্রাহে কি করছে? আমাদের যে সৌরজগতে যে গ্রহগুলো রয়েছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, প্লুটো, ভলকান, নেপচুন, এগুলার যে গতিপথ, এই গতিপথ সম্পর্কে ধারণা দিছে। ওকে, কোপারনিকাসের তত্ত্ব প্রমাণ করেন কে? কেপলার। সো কেপলার কি করেছে? বিজ্ঞানী কোপারনিকাসের যে সূর্যকেন্দ্রিক তত্ত্ব ছিল, এই সূর্যকেন্দ্রিক তত্ত্বটা কে প্রমাণ করছে ভাইয়া? এই সূর্যকেন্দ্রিক তত্ত্বটা প্রমাণ করছে কেপলার। সবাই বুঝতে পারছো? হোপফুলি সবাই বুঝতে পারছো। ওকে, গ্যালিলিও আমাদের আরো পরিচিত একজন বিজ্ঞানী। গ্যালিলিও কি করছে? বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রমাণের উদ্ভাবক। মানে আমরা ফিজিক্সের মধ্যে সামনে দেখবা অনেকগুলো প্রমাণ করব, এই সবগুলো প্রমাণের বৈজ্ঞানিক সায়েন্টিফিক মেথডে যে প্রমাণ, এই প্রমাণের উদ্ভাবক কে? বিজ্ঞানী গ্যালিলিও। সো গ্যালিলিও কি করছে? গ্যালিলিও এই বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রমাণের উদ্ভাবক হচ্ছে কে? বিজ্ঞানী গ্যালিলিও। ওকে, নিউটন। সো নিউটনের কথা আর না বললেও হবে, অলরেডি তোমরা স্যার আইজ্যাক নিউটনকে সবাই চিনো। তো নিউটন কি করছে? বলবিদ্যা ও মহাকর্ষ সূত্রের আবিষ্কারক। বিজ্ঞানী লিবনিজের সাথে মিলে ক্যালকুলাস আবিষ্কার করেন। তো ক্যালকুলাস, তোমরা যখন ইন্টারমিডিয়েটে যাবা, একটা মেজর পার্ট, ফিজিক্স এন্ড ম্যাথমেটিক্স এর একটা মেজর পার্ট হইলো কি ভাইয়া? ক্যালকুলাস। তো এই ক্যালকুলাসের যে মহা আবিষ্কারক, সে আর কেউ নয়, স্যার আইজ্যাক নিউটন। তো বলবিদ্যা মহাকর্ষ সূত্রের আবিষ্কারক নিউটন। মহাকর্ষ সূত্র আমরা সবাই পড়ছি, ক্লাস 8 পড়ছি, 7 পড়ছি, 6 পড়ছি। বিজ্ঞানী লিবনিজের সাথে মিলে ক্যালকুলাস আবিষ্কার করছে কে? বিজ্ঞানী নিউটন। ওকে, ভাউন্ট রামফোর্ড। সো দেখো ভাউন্ট রামফোর্ড কি করছে? ভাউন্ট রামফোর্ড একজন বিজ্ঞানী, যিনি 1798 সালে দেখান তাপ এক ধরনের শক্তি ও যান্ত্রিক শক্তিতে, তাপ শক্তিতে কি করা যায়? রূপান্তরিত করা যায়। তো কাউন্ট রামফোর্ড কি করছে? রামফোর্ড কি করছে ভাইয়া বলতো? রামফোর্ড যেটা করছে সেটা হইলো 1798 সালে দেখান তাপ এক ধরনের শক্তি এবং যান্ত্রিক শক্তিতে কোথায় কনভার্ট করা যায়? তাপ শক্তিতে কনভার্ট করা যায়। ওকে, বলবিদ্যা কি? তোমরা যখন ফিজিক্সের চ্যাপ্টার 3 পড়বা, তখন বলবিদ্যা সম্পর্কে একদম ডিটেইলে জানতে পারবা। ঠিক আছে? ওকে, লর্ড কেলভিন কি করছে? তাপ গতি বিজ্ঞানের দুইটা সূত্র দিছে 1850 সালে। সো লর্ড কেলভিন তাপ গতিবিদ্যার সূত্র দিছে কত সালে ভাইয়া? লর্ড কেলভিন তাপ গতিবিদ্যার সূত্র দিছে 1850 সালে। এরপর দেখো কুলম্ব কি করছে? কুলম্ব 1778 সালে বৈদ্যুতিক চার্জের ভিতর বলের জন্য সূত্র আবিষ্কার করছে। সো তাপ গতিবিদ্যা নিয়ে কাজ করছে কে? তাপ মানে হিট, তাপ, তাপ সংক্রান্ত, তাপও কিন্তু ফিজিক্সের একটা পার্ট। সো তাপের যত ধরনের কাহিনী সবগুলো আলোচনা করছে লর্ড কেলভিন। আর কুলম্বের যত তোমার চুম্বক, বৈদ্যুতিক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্রের যত ধরনের কাহিনী সবগুলো কে কে দেখছে? কে আবিষ্কার করছে? কুলম্ব। মানে একটা বৈদ্যুতিক চার্জের ভিতরে যে বিদ্যুৎ বল বা ইলেকট্রিক ফোর্স, এই ইলেকট্রিক ফোর্স কে আবিষ্কার করছে? কুলম্ব। ওকে, তাপ পরিমাপের একক হলো কেলভিন। তাপ পরিমাপের একক কি? তাপ পরিমাপের একক হইলো কেলভিন। ওকে, এরপর ভোল্টা কি করছে ভাইয়া? ভোল্টা 1800 সালে বৈদ্যুতিক মোটর আবিষ্কার করেন। ভোল্টা 1800 সালে বৈদ্যুতিক মোটর আবিষ্কার করেন। এরপর দেখো অর্স্টেড, বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করা যায়, এটা কে মাপছে? অর্স্টেড মানে বিদ্যুৎ যে প্রবাহিত হয়, ওই প্রবাহিত বিদ্যুৎ দিয়ে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করা যায়, এটা কে আবিষ্কার করে দেখাইছে? বিজ্ঞানী ওয়েরস্টেড বা অর্স্টেড পরিমাপ করে দেখাইছে। সো এই প্রত্যেকটা শাখা আমরা এখন থেকে সামনে যত বছর ফিজিক্স পড়বো, প্রত্যেকটা শাখা আমরা আলাদা করে করতে পারবো। ক্লাসটা কি আবার করতে পারবা? অবশ্যই ভাইয়া, ক্লাসটা তোমরা আবারও করতে পারবা, কোনো সমস্যা নাই। ওকে, এরপর দেখো ফ্যারাডে ও হেনরি। মাইকেল ফ্যারাডের নাম শুনছো? এই হেনরি আর ফ্যারাডে কি করছে? 1831 সালে দেখাইছে যে চুম্বক দিয়ে বিদ্যুৎ তৈরি করা যায়। ওকে, সো হেনরি আর ফ্যারাডে কি দেখাইছে? হেনরি আর ফ্যারাডে এটা দেখাইছে যে 1831 সালে দেখান যে চুম্বক দিয়ে কি করা যায় ভাইয়া? চুম্বক দিয়ে বিদ্যুৎ তৈরি করা যায়। ওকে, 1831 সালে ফ্যারাডে ও হেনরি দেখান যে চুম্বক দিয়ে কি করা যায়? চুম্বক দিয়ে
বিদ্যুৎ সৃষ্টি করা যায়। ওকে, সো এরপর ম্যাক্সওয়েল, খুব সুন্দর একটা নাম। ম্যাক্সওয়েল কি করছে? ম্যাক্সওয়েল তার বিখ্যাত ম্যাক্সওয়েল সমীকরণ দিয়ে পরিবর্তনশীল বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্রকে একই সূত্র দিয়ে দেখান আলো আসলে একটা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। সো ম্যাক্সওয়েল কি প্রমাণ করেন? ম্যাক্সওয়েল প্রমাণ করেন, ম্যাক্সওয়েল প্রমাণ করেন, ওকে, আলো আসলে একটি বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, ম্যাক্সওয়েল আসলে কি প্রুফ করছে? ম্যাক্সওয়েল প্রুফ করছে আলো আসলে একটা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। ওকে, সো এই যে দেখো বাংলাদেশি যারা, তার মধ্যে একজন সত্যেন্দ্রনাথ বসু, এরপরে আলবার্ট আইনস্টাইন অবশ্যই বাংলাদেশি না, এই বিজ্ঞানীকে আমরা সবাই চিনি। মেরি কুরি, এগুলো সব, উনিও ফিজিক্সের জন্য নোবেল পাইছিলেন। ঠিক আছে, এই যে মেরি কুরি তেজস্ক্রিয়তার জন্য বিখ্যাত। ওকে, সবাই, হ্যাঁ, সবাই ফিজিক্সের জন্য কি পাইছে ভাইয়া? সবাই ফিজিক্সের জন্য নোবেল পাইছে। ম্যাক্সওয়েলের আবিষ্কারটা আরেকবার। আচ্ছা, তো এই যে ম্যাক্সওয়েল কি করছে ভাইয়া? ম্যাক্সওয়েল যেটা করছে, বিদ্যুৎ, ম্যাক্সওয়েলের আবিষ্কারটা বোঝার জন্য তোমাকে বড় হইতে হবে একটু, জাস্ট এতটুকু জেনে রাখো, বিদ্যুৎ আর চৌম্বক ক্ষেত্র, বিদ্যুৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রকে একসাথে করছে ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল বিদ্যুৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র একসাথে করে কি করছে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আবিষ্কার করছে। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। আচ্ছা, সো আমরা মোটামুটি আজকের ক্লাসটা ফিনিশ করে ফেলছি। সো সত্যেন্দ্রনাথ বসু, আলবার্ট আইনস্টাইন, মেরি কুরি, ওনাদেরও ফিজিক্সে অবদান অনেক অনস্বীকার্য। সো আজকের ক্লাসে তোমাদেরকে অনেকগুলা বিজ্ঞানীর অনেকগুলো আবিষ্কার সম্পর্কে জানালাম, অনেকগুলা ডিটেইল নিয়ে আলোচনা করলাম। হোপফুলি তোমাদেরকে যা যা পড়াইছি তোমরা সবাই সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো। হোপফুলি কারো কোনো প্রবলেম নাই। সো হোপফুলি তোমাদের সাথে রুটিন ওয়াইজ তোমাদের সাথে খুব শীঘ্রই সামনের ক্লাসগুলোতে আবারও দেখা হবে। এন্ড অলসো তোমাদের ক্লাস কেমন লাগছে ভাই একটু জানাই দিও, হ্যাঁ? ওকে, সো আমি তোমাদের একটা পোল দিচ্ছি, পোলের মাধ্যমে জানাই দাও যে আজকে তোমরা যা যা পড়াইলাম সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা। ঠিক আছে, অলসো তোমাদের আজকে প্রথম ক্লাস আমার সাথে ফিজিক্সের ক্লাস, তো তোমাদের কেমন লেগেছে একটু জানাই দাও। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে 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 ওকে, সবাই বলতেছো ভালো লাগছে, জোস, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমাদের এই ক্লাসটা, এই যে আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে, এই আমি আমার ক্লাসটা যখন শেষ করে ফেলবো, শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের আরো আধা ঘন্টা টাইম থাকবে যেখানে তোমরা তোমাদের ডাউট সলভ টিচারের সাথে ডাউট গুলো ক্লিয়ার করে নিতে পারবা। এন্ড ক্লাসে ডাউট গুলা সলভ হয়ে যাওয়ার পরে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো শেষ হয়ে যাওয়ার পরে তোমরা অবশ্যই আজকে আমার ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিয়ে দিবা। তোমাদের সামনে একটা অপশন আসবে ক্লাস কেমন লেগেছে, তো তোমরা অনেকেই জানো না, এই জন্যই আসলে জানিয়ে দেওয়া। ক্লাসের মধ্যে ক্লাস কেমন লেগেছে একটা অপশন আসে যেখানে তোমাদের রেট করার, রেটিং দেওয়ার সুযোগ থাকে। তো তোমরা রেটিং দিয়ে আজকে প্রথমবার বলে দিলাম, আর কখনোই বলবো না। তোমরা এই জিনিসটা করতে পারো, ক্লাস কেমন লেগেছে, আধা ঘন্টা পরে ক্লাস শেষ হয়ে যাবে এন্ড এই আধা ঘন্টা টাইম থাকবে তোমাদের, তোমরা তোমাদের ডাউট সলভ সেকশনে যদি কেউ চাও তোমাদের ডাউট গুলো সলভ করে নিতে পারো। এন্ড হোপফুলি তোমাদের সবার সাথে আজকে আমার ক্লাসটা খুব ভালো গেছে। তোমাদের সবাইকে আবারও একসাথে পেয়ে অনেক 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 ভালো লাগছে। ক্লাস 8 এ তোমরা সবাই আমার সাথে ছিলা, হোপফুলি ক্লাস 9 এও তোমরা সবাই আমার সাথেই থাকবা। হোপফুলি তোমাদের সাথে খুব ভালো একটা বছর যাবে। সবার নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভকামনা রইলো। সবার অনেক অনেক ভালো হোক, অনেক অনেক ভালো থাকো সবাই। সবাইকে অনেক অনেক অনেক